এবং এটা বন্ধ করা উচিত। স্মার্ট মিটার এটা হচ্ছে স্মার্ট বাটপারি, সোজা কথা। একটা ব্যাপার, আপনি যেহেতু দেববর্মা সম্প্রদায়ের একজন, তো আপনার পরিবারও আমরা দেববর্মা সম্প্রদায়ের, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনাদের ককব্রক, আমাদের যে মাতৃভাষা ককব্রক ভাষা, সেটা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের। কি কারণে হয়েছে, কি মানে কি ইতিহাস আছে? আমি ইংলিশটাকে প্রেফার করবো, কেন কি এই এই যেটা সুবিধা হয়, যেটা বর্তমান প্রজন্ম যে পড়াশোনা করছে ওরা ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়েছে। প্রিয় দর্শক, খুলুমকা তেলামসগো, আজকে আমাদের সাথে আছেন উপজাতি যুব ফেডারেশন অথবা TYF এর কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় কৌশিক রায় দেববর্মা মহোদয়। প্রথমেই ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হরজলাই টিভি এর পর্দায়। নমস্কার সবাইকে। খুলুমকা, কেমন আছেন? আছি, চলছে ভালো বর্তমান পরিস্থিতিতে। পরিবারের লোকজন কেমন? পরিবারের লোকজন আছে, অসুখ আছে, ভালো আছে, মিলিয়ে ঝুলিয়ে চলছে। আচ্ছা, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, যেহেতু আপনারা এই আগরতলার পুরনো বাসিন্দা, তো আপনাদের পূর্বপুরুষেরা যখন এখানে ছিলেন তখন আমাদের এই আগরতলাতে এই প্রাসাদের অবস্থা কি রকম ছিল, এখন বর্তমানে আপনি যা দেখছেন কি তফাৎ আছে সেটার মধ্যে? অ্যাকচুয়ালি আমার যতদূর জানা, আমি ছোটবেলা থেকে যা দেখেছি আমি তাই আপনাদেরকে বলছি, যা অনুভব করেছি তাই আপনাদেরকে বলছি। যেটা হয়েছে, রাজবাড়ির চারদিক দিয়ে আগরতলা শহরের ঠাকুর পরিবার এবং কর্তা পরিবারের বসবাস ছিল এবং এখনো আছে। কারণ দেখুন, টাউন হলের পাশে উজির বাড়ি, তারপর কর্নেল বাড়ি, কৃষ্ণনগরের কর্নেল বাড়ি, ওইদিক দিয়ে নাজির বাড়ি, আবার কৃষ্ণনগরের ভিতরেই লালবাড়ি এবং অ্যাডভাইজার চৌমুনিতে অ্যাডভাইজারের বাড়ি, বিদ্যুৎকর্তা চৌমুনিতে বিদ্যুৎকর্তার বাড়ি। এই ছিল সমষ্টিগতভাবে আগরতলা শহরের ঠাকুর কর্তা পরিবারের বসবাসকারী লোকজনরা থাকতো। তার পাশাপাশি আমি ছোটবেলা থেকে দেখেছি এইখানে ঠাকুর পরিবারের সাথে সাথেও বাঙালি পরিবারও এখানে বসবাস করত। কিন্তু এখন যে পরিবেশ আমরা দেখছি তখনকার তুলনায় এখন তখন দেবপ্রসাদ পরিবার এত ছিল না, এত ছিল না তখন। আমার ছোটবেলা থেকে আমি যা দেখেছি, অনেক মানে দেবপ্রসাদ বলতে মানে ঠাকুর পরিবার এবং কর্তা পরিবারের লোকেরাই ছিল। খুব কম অংশের মানে ট্রাইবেল দের অংশের যারা পাহাড় থেকে এসে বাড়ি করেছে, খুব কম অংশ ছিল। কিন্তু আমি ছোট থেকে এটাও দেখেছি কি করে ওরা আস্তে 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 জায়গা কিনে বাড়ি করে মানে বাড়ি করাটা ওদের কাছে সক্ষম হয়েছে। কি করে আমি সক্ষম হয়েছে আমি দেখেছি। তো এটা হয়েছে, আমি ছোট থাকতে দেখেছি আমাদের বাড়ির যে বাড়ির যে জায়গার তে ছোট ছোট বেড়ার ঘর তৈরি করা হয়েছিল। এখান থেকে এখানে ওই বেড়ার ঘরগুলিতে ছনের ঘরও ছিল আমাদের আগরতলাতে বহুত আমি দেখেছি। তো বেড়ার ঘর, ছনের ঘরগুলিতে আগরতলাতে এসে পাহাড়ের উপজাতি অংশের যুবক যুবতীরা এখানে ভাড়া থেকে ওরা পড়াশোনা করত। এবং খুব অল্প কিছু লোক মানে উপজাতি অংশের মানুষ যারা চাকরিজীবী হয়ে চাকরি করতে ত্রিপুরা আগরতলা শহরে এই জায়গাগুলিতে থাকতো। আগরতলা কৃষ্ণনগরে আমার বাড়িতে এরকম ছিল, আমার পাশের বাড়িতে এরকম ছিল। তো এরকম ভাবেই ছিল, ছোট ছোট মানে বাড়ির মানে ঘরের ভিতরে থেকে
এক ঘরেই রান্না করতো, এক ঘরেই থাকতো। এখান থেকেই কমন লেট্রিন বাথরুম ইউজ করতো, করে ওরা এখান থেকে স্কুল কলেজ যে পড়াশোনা শিক্ষা দীক্ষা অর্জন করতে সক্ষম হয়েছিল। তারপর পর আমরা দেখেছি আগরতলা শহরের ভিতরে মানে যে ট্রাইবালস পিপুলসরা যারা পিছিয়ে পড়া ছিল একসময় আগরতলা শহর মানে ওদের কাছে ছিল একটা স্বপ্নের নগরী। আগরতলা শহর ছিল আমার মানে খালি রাজ পরিবার রাজবাড়ি ছিল ওদের কাছে, মানে একটা স্বপ্নের জগতের ভিতরে খালি রাজবাড়ি ওদের চোখে ভাসত। কিন্তু এটা বিগত দিনের বামফ্রন্টের যে লড়াই সংগ্রাম, জনশিক্ষা আন্দোলনের থেকে শুরু করে 4 দফা দাবির আন্দোলন, তারপর বামফ্রন্ট সরকার গঠিত হলো 78 সালে, হওয়ার পর 78 সালে গঠিত হওয়ার পর ককবরক ভাষাকে রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, তারপর স্বশাসিত জেলা পরিষদ হওয়া, এবং কমরেড দশরথ দেব, কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে বাছাই করে উপজাতি অংশের, তখনকার সময়ের উপজাতি অংশের যুবক যুবতীদেরকে চাকরি দেওয়া, কেবিটি ককবরক টিচারে নিয়োগ করে চাকরি দেওয়া, এবং চাকরির মারফতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হওয়া, এবং নিজের ছেলে মেয়েদেরকে আগরতলাতে পাঠিয়ে পড়াশোনা করানো, এবং পড়াশোনা করার পর ওরা বড় হয়ে ওরাও চাকরিজীবী হয়েছে। তারপর বর্তমান পরিস্থিতিতে আস্তে আস্তে আমি দেখলাম বাড়িঘর জায়গা কেনা, বাড়িঘর তৈরি করা। এখন তো বিশাল অংশের ট্রাইবেল, বিশাল বলতে একটা মানে আগরতলা শহরের ভিতরে যে বনমালীপুর, কৃষ্ণনগর, অভয়নগর, নন্দননগর, এই জায়গাগুলিতে একটা ভালো অংশের তিপ্রাসারা এখন জায়গা কিনে সুন্দর সুন্দর বাড়িঘর করে রয়েছে। এবং এই যে আমল পরিবর্তন, এই আমল পরিবর্তনটা হয়েছে আফটার 2010। আমি দেখেছি 2010-এর পর নন্দননগর অক্সিলিয়াম গার্লসের এদিক দিয়ে মানে জায়গা কেনা শুরু হয়েছে এবং বাড়ি তোলা শুরু হয়েছে। এবং তো এখান থেকে আমি বুঝতে পারলাম কি আমাদের ট্রাইবাল পিপলসরা যারা মানে একটা একটা ক্লাস ছিল, খালি কি ক্লাস ছিল ওরা রাজার আমলে, কি ছিল ওরা? প্রজার ক্লাস ছিল। প্রজার ক্লাস থেকে মিডল ক্লাসে পরিণত হওয়া তখন থেকে, এবং মিডল ক্লাস মানে কি মিডল ক্লাস মিডল হায়ার ক্লাস হয়েছে তখন তো 2010-এর পর থেকে, এই আমি দেখেছি। মানে সেই অর্থে তখন এত তিপ্রাসা পরিবার আসলো না না, ওই সময় এত তিপ্রাসা পরিবার ছিল না। আমি যেটা বলেছি আমার যত চোখে দেখা আমার ইয়েতে, এটা আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, আরেকটা কথা, যেহেতু আপনারা ঠাকুর পরিবারের, তো ঠাকুর পরিবার তো আমরা দেখেছি রাজ পরিবারের সাথে মানে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে সম্পর্ক। তো সেই ইতিহাসটা আপনার যা জানার মধ্যে কিছু বলবেন এখানে? আমার যতটুকু জানা আমার পরিবার সম্পর্কে, যদিও আইডিওলজিক্যালি আমি রাজতন্ত্র বা রাজা জিনিসটা আমি বিশ্বাস করি না, কিন্তু শুনতে ভালো লাগে রাজ পরিবার। এবং এটা আমি বলি কি হ্যাঁ এটা সত্যি কি আমার যে বড় বাবা মানে উনি ঠাকুর প্রতাপচন্দ্র রায়, উনি ত্রিপুরার শাসনকালে, রাজাদের শাসনকালে মহারাজা বীর বিক্রম যখন ছোট ছিল তখন আমার বড় বাবা ঠাকুর প্রতাপচন্দ্র রায় অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে সারা ত্রিপুরা রাজ্যের দায়িত্ব পালন করেছিল। এবং মহারাজা বীর বিক্রমের রাজ্যাভিষেকও আমার বড় বাবার হাতেই হয়েছে। আমাদের যে পরিবারের যে ইতিহাসটা যদি আমি বলি, আমাদের পরিবারকে বাদ দিয়ে মানে ত্রিপুরার রাজাদের ইতিহাসটা অসম্পূর্ণ রয়ে যাবে আমাদেরকে বাদ দিয়ে। কেন রবীন্দ্রনাথের রাজস্ব থেকে শুরু করে সব এইগুলি বিসর্জন আমাদের পরিবারের এই সবগুলি জড়িত আছে। আমাদের পরিবার সম্পর্কেই
এগুলি লেখা হয়েছিল এবং এখনো ঐতিহাসিকভাবে তথ্য রয়েছে। তো এটাকে এটা বলছি কেন কি ওই তারপর পর আমার আমার যে দাদু, আমার আমার দাদু ছিল অন্যরকম, স্বাধীন চেতা মানুষ ছিল, স্বাধীনতা সংগ্রামী ছিল। আমার দাদু জেল থেকে বিএ পাশ করেছে। হ্যাঁ, জেল থেকে বিএ পাশ করেছে। করার পর পর আমার দাদুর আইডিওলজিক্যালি রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল, রাজার নীতির বিরুদ্ধে ছিল, রাজার প্রতি ছিল না, রাজার নীতির বিরুদ্ধে ছিল। রাজা তো আমার নিজেদেরই আত্মীয় ছিল, কিন্তু রাজার যে নীতি, মানে শোষণ, বঞ্চনা, আনইকুয়ালিটি, এইগুলি বিরুদ্ধে আমার দাদুর লড়াই ছিল। তো আমি বিভিন্ন সময় আমি ছোটবেলা থেকেই আমি অনুপ্রাণিত হতাম আমার দাদুর জীবনী শুনে। দাদু খুব অল্প বয়সে মারা গেছে, 42 বছরে মারা গেছে। ত্রিপুরা রাজ্যের যতগুলি গণ আন্দোলন তখনকার সময় ছিল, ওই সবগুলিতে আমার দাদুর অংশগ্রহণ ছিল এবং স্বাধীন চেতা মানুষ ছিল। ট্রাইবেল পিপলসদের জন্য রাজার বিরুদ্ধে লড়াই করেছে, নীতিগতভাবে লড়াই করেছে, ভাষার জন্য লড়াই করেছে, ল্যান্ডসের রাইটসের জন্য লড়াই করেছে। হ্যাঁ, তারপর এই যে মানে বিভিন্ন রকম যে রাজার রাজন্য আমলে যে কুপ্রথা ছিল, যে প্রথাগুলি মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হতো না, মানুষকে পশুর মতো ভাবা হতো। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে উপজাতিরা ধরতে গেলে রাজ পরিবারের প্রতি এত আনুগত্য ছিল, ওরা রাজাকে ভগবান রূপে মানত। কিন্তু তার ইন রিটার্ন উপজাতি অংশের যে মানুষ যে পাওনা ছিল, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যে বিকাশ হওয়ার কথা ছিল, শিক্ষা দীক্ষায় সব কিছু দিকে, এই জিনিসটা রাজারা সঠিকভাবে আমাদের উপজাতি অংশের মানুষ, পাহাড়ের মানুষকে দিতে পারেনি। সেটা আমার দাদু বুঝতে পেরেছিল এবং তার প্রতিবাদ এ সামিল হতো সবসময়। আমি আমি যতটুকু আমি দেখেছি, আমার ঠাকুরমা একজন, দাদু তো অল্প বয়সে মারা গেছে, শি ওয়াজ ভেরি রিলিজিয়াস লেডি। সবসময় ঠাকুর। এখনো জীবিত আছে? না, এখন জীবিত নেই। সখনো এই কর্নেল বাড়িতে একটা আশ্রম আছে, আলেক সেবক সংঘ আশ্রম, আশ্রমে উনি পূজা বালি ঠাকুরের অর্চনা নিজের গুরুদেবের সমর্পিত। এবং ত্রিপুরা রাজ্যের যে সাধু সমাজ থেকে শুরু করে ধর্মীয় সমাজ, খালি ত্রিপুরা রাজ্যের না, খালি বাইরের থেকে এসেও আমার ঠাকুমাকে সম্মান জানাত। এবং বিভিন্ন মহামণ্ডলেশ্বররা এসে মানে ঠাকুরমার সাথে দেখা করতে আসতো, আমি ছোটবেলা থেকে দেখেছি। এবং একটা সেকুলার পরিবেশ ছিল। আমার ঠাকুরমার সাথে দেখা করতে বামপন্থীরাও আসতো, বামপন্থী নেতৃত্বরা, কমরেড বীরেন দত্তর মিসেস, ওরা আসতো, বীরেন দত্ত পরিবাররা আমার ঠাকুরমার সাথে দেখা করতে আসতো। অঘুরদেব বর্মা, সিপিআই এর অঘুরদেব বর্মা নিজে আসতো। অঘুরদেব বর্মা পরিবার পরিজনরা দেখা করতে আসতো। অঘুরদেব বর্মা নিজেও আসতো। আমার ঠাকুর সতীন্দ্র লাল সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি দেখিনি যদিও, আমি শুনেছি। সতীন্দ্র লাল সিং উনিও আমার ঠাকুরমাকে শ্রদ্ধা করতো ওই প্রেক্ষিতে। এবং একটা আমি এবং আমার যে গার্জিয়ানস, আমার বাবা, আমার পিসি, আমার কাকু বা আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, একটা সেকুলার পরিবেশে আমরা বড় হয়েছি। সেকুলার পরিবেশ, যে পরিবেশটা এখন যদি আমি দেখি, যে পরিবেশটা ছিল একটা জাতি উপজাতি ঐক্য মিল, হিন্দু মুসলিম ঐক্য মিল, এই পরিবেশটা এখন আমাদের রাজ্যে নেই। আমরা স্বয়ং যে রাজ্যের এবং দেশের পরিস্থিতি দেখে সংশয়ে থাকি, কোন জগতে ছিলাম, কোন জগতে আছি, আর কোথায় যাব, কি হতে পারে আমাদের। এই আমাদের অবস্থা কি। আচ্ছা, একটা ব্যাপার, আপনি যেহেতু দেববর্মা সম্প্রদায়ের একজন, তো আপনার পরিবারও আপনার দেববর্মা সম্প্রদায়ের, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি
যে আপনাদের ককব্রক, আমাদের যে মাতৃভাষা ককব্রক ভাষা, সেটা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের, তা কি কারণে হয়েছে, কি মানে কি ইতিহাস আছে এর? অ্যাকচুয়ালি উমাশঙ্কর বাবু, আপনাকে বলি, মানে এই জিনিসটা জন্যে আমরা, স্পেশালি আমি, খুবই নিজেকে নিজে একা মনে করি। আমি যখন ছোট ছিলাম তখন আমার স্কুলিংস, মার মুখ থেকে আমি ককবরক ভাষা শুনিনি, বাবার কাছেও শুনিনি, আত্মীয় স্বজন যারা আমাদের ছিল তাদের কাছেও আমি শুনিনি। এই যে বলেছিলাম ভাড়াটিয়া আসতো না, ওদের কাছে আমরা শুনতাম। এবং আমি বাজারে যেতাম, ককবরক বলা হতো না বাজারেও। স্কুলে যেতাম, স্কুলেও আমরা ইংলিশ হিন্দিতে পড়তাম, ককবরক আমাদের ইউজ হতো না। আমি যখন বড় হলাম, যখন ক্লাস 9-10-এ উঠলাম, তখন দেখলাম আমার যে বন্ধু বান্ধবরা আছে, যারা চোখ ছোট না গিয়ে, যারা ট্রাইবেল, আমার একই টাইটেল দেববর্মা দেববর্মা, ওদের ভাষা আমার ভাষা। আমি বাংলা বলি, আমি হিন্দি বলতে পারি, আমি ইংলিশ বলতে পারি, কিন্তু ককবরক যখন বলে ওরা একটু ডিফারেন্ট, অন্তর দিয়ে বলে। আমাকে ওরা জিজ্ঞেস করতো, তুমি আগরতলার ইয়ে দেববর্মা, তুমি ককবরক? তখন আমি 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 তখন কিছু বলতে পারতাম না। আমি যত যত বড় হলাম তখন আমি বুঝতে পারলাম, আরে এই রিয়েলাইজ করা, এই ভাষাটা তো আমার ভাষা। তারপর তো আমি বাইরে চলে গেলাম। বাইরে চলে গেলে আমার ওইখানেই আমি প্রায় 8-10 বছর কাটলাম। একদম পূর্ণ যুবক হয়ে আমি যখন আসলাম, তখন যে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা দেখলাম, এবং আমাদের ট্রাইবেলস পিপুলসরার যে যে উত্থান, উন্নতি আমি নিজের চোখে দেখলাম। এবং আমার চলাফেরা আগরতলা শহরের বাঙালি বন্ধু বান্ধব, ট্রাইবেল বন্ধু বান্ধবের সাথে সাথে পাহাড়ের বিভিন্ন ট্রাইবেল বন্ধু বান্ধবের সাথে ছিল। ওরা এক পাশে ওরা মিলিয়ে নিয়েছিল কি, যেহেতু আমরা রাজ পরিবারের লোক, আমরা আমাদের ভাষাগতভাবে একটু আমাদের ডিফারেন্স হয়েছে, কিন্তু আমরা আলাদা না, আমরা কি মেনেছি। কিন্তু কেন হয়েছে এই জিনিসটা, কেন হয়েছে আজকে আমি বলি। এই জিনিসটা হয়েছে আজকে থেকে না, প্রায় 150 বছর এরকম হবে আমাদের রাজ্যে। 150 বছর আগে আমাদের রাজ্যে রাজন্য আমল ছিল। রাজারা রাজ্য ভাষা, ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেয়নি। রাজার অন্দরমহলে বাংলা ভাষাকেই ওরা ইউজ করতো রাজদরবারে, এবং রাজদরবার পরিচালনা করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত বাঙালিদেরকে এনে এখানে মন্ত্রী এবং বিভিন্ন পদে ওদেরকে নিয়োগ করা হতো। আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু পড়েছি, যতটুকু শুনেছি, আমাদের ঠাকুর কর্তা যারা ছিল, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে খুব কম অংশের ট্রাইবেল অংশের, উপজাতি অংশের বা জনজাতি অংশের মানুষ ওরা চান্স পেত রাজ্যভার, রাজদরবারে কাজ করার জন্য। এবং ওই থেকেই আমি বলবো এক ধরনের নেগলিজেন্সি, টোটালি নেগলিজেন্সি। ত্রিপুরার উপজাতি ককবরক ভাষা রাজ অন্দরমহলে পরিচর্যা না করা, ব্যবহার না করা, পুরোপুরি নেগলিজেন্সি অফ রাজা মহারাজা পিপলস। এবং আমি মনে করি, আমার ব্যক্তিগত এটা একটা গুরুতর অপরাধ। আমি ট্রাইবেল রাজা, আমার প্রজা তারা ট্রাইবেল, আমি প্রজাদের ভাষা, আমার মাতৃভাষা কে আপলিফট না করে, আপগ্রেড না করে, আমার অন্য কোনো ভাষার উপরে কোনো রাগ নেই, কোনো হিংসা নেই, কোনো অভিমান নেই। সব ভাষা, মানুষ সব ভাষারই একটা তার নিজস্বতা আছে, তার লোকেদের একটা ভাব আবেগ জড়িত রয়েছে।
হ্যাঁ, তো আমার কোনো ইয়ে নেই, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা অপরাধ, এটা একটা অন্যায় করেছে ত্রিপুরার ট্রাইবাল পিপলসদের জন্য। রাজ রাজ অন্দরমহলে যদি ককবরক ভাষাকে ব্যবহার করা হতো ত্রিপুরার রাজ্য ভাষা হিসেবে, তাহলে আমার মনে হয় ককবরক ভাষার লিপি থেকে শুরু করে সবকিছুই আমরা হয়ে যেত রাজ আমলে। আজ থেকে 100 বছর 150 বছর আগে যদি হতো, আজ থেকে 150 বছর আগে যদি ককবরক ভাষার যদি আপলিপমেন্ট হতো, আপগ্রেড হতো লিপি থেকে সবকিছু, তাহলে আজকে তো লিপিহীন লিপিহীন। কেউ বলছে কেউ বলছে বাংলা ভাষা, ঠিক আছে, বাংলা লিপি, কেউ বলছে রোমান লিপি, কেন কেউ বলছে দেবনাগরী, কেউ বলছে আবার দেবনাগরী। আরে মণিপুরের রাজা মশঙ্কর বাবু, মণিপুরের রাজা, মণিপুরের রাজদরবারে একই প্রবলেম ছিল মণিপুরের রাজদরবারে, কিন্তু মণিপুরের ভিতরে যখন দেখলো কি আমার যে রাজ্য ভাষাটাকে আপলিপ করতে হবে, আপগ্রেড করতে হলে আমার লিপি দরকার, ওরা কি করলো বাংলা লিপি নিয়ে, বাংলা হরফ নিয়ে ওটাকে আপলিফট করেছে, এবং পরবর্তী সময় এটাকে মেঘলি ভাষা, মেঘলি ইয়েতে পরিবর্তন করে চেঞ্জ করেছে। চেঞ্জ করতে বা আজকেও বাংলাতে আছে একটা অংশে। তো আমাদের যদি তখনকার সময় রাজামলে যদি ভাষা নিয়ে চর্চা, ভাষা আপগ্রেড করা হতো, মণিপুরের মতনই যদি করা হতো, তাহলে আমার মনে হয় আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ, উপজাতি অংশের মানুষ যারা মানে ভাষার যে একটা বঞ্চনার শিকার হচ্ছে বর্তমান সময়ে, অন্যান্য দেশের অন্যান্য ভাষাগুলিকে নিয়ে, এগুলি হতো না। একমাত্র ব্রাহ্মণ সরকার 78 সালে আসার পরেই তো ত্রিপুরা রাজ্যের ককবরক ভাষাকে রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং খালি ককবরক ভাষা না, বামফ্রন্ট চেয়েছে কি ককবরক ভাষার সাথে সাথে অন্যান্য যে উপজাতি আঞ্চলিক ভাষাগুলি, চাকমা ভাষা আছে, মগ ভাষা আছে, এবং অন্যান্য ভাষাগুলি, এই ভাষাগুলিকে আপগ্রেড করা, আপলিফট করা। ভাষার যদি ঠিক না হয়, আমার মনে হয় একটা সমাজ, একটা জাতিগোষ্ঠীর বিকাশ হওয়ার ক্ষেত্রে অনেকটা বাধা প্রাপ্য হয়, যেটা আজকের দিনে আমাদের রাজ্যের যে নতুন প্রজন্ম। যেহেতু আপনি লিপির কথা বলেছেন, তো এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যদিও এটা বিতর্ক চলতেছে কোন লিপিতে আমরা কবরক ভাষা হবো, আপনি ব্যক্তিগতভাবে কোন লিপিকে চাইছেন কবরক ভাষার জন্য বর্তমান সময়ে দাঁড়িয়ে? আমি তো ব্যক্তিগতভাবে উমাশঙ্কর বাবু, আমি এখনো ককবরক স্টুডেন্ট, আমি এখনো ককবরক স্টুডেন্ট। কেন আমি ককবরক শিখি আমার পরিবারের ভিতরে, আমার মিসেস, আমার অর্ধাঙ্গিনী, ওর থেকে আমি শিখি। আমার মেয়ে, শি নোজ ফ্লুয়েন্ট ইন ককবরক, শি ইজ ফ্লুয়েন্ট। আমার ভাতিজা, শি ইজ ফ্লুয়েন্ট ইন ককবরক। তো আমার মনে হয়, আমি বিগত দিনে কি ছিল, বাংলা ছিল হরফ, ইটস মোস্ট ওয়েলকাম, এটাও থাকুক, কিন্তু বর্তমান প্রজন্ম কি চাইছে, আমি বলবো, আমার তরফ থেকে যদি বলি, বাংলা থেকে ইংলিশে যদি আমি ককবরকটা যদি পড়ি, আমার খুব সোজা লাগে, আমি ইংলিশটাকে প্রেফার করব। কেন কি এই যাতে সুবিধা হয়, যেটা বর্তমান প্রজন্ম যে পড়াশোনা করছে, ওরা ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়েছে। তো ইংলিশটাকে প্রাধান্য দেওয়াটাই আমি, রোমানটাকে প্রাধান্য দেওয়াটাই আমি প্রধান মনে করি। কিন্তু যারা বাংলাতে ইউজ করেছিল এবং এখনো ইউজ করতে চায়, ওরাও যেমন বঞ্চনার শিকার না হয়, ডিসক্রিমিনেশন যেমন না হয়, তোমার বাধ্যকতা যেমন না হয়। যেমন রাজ আমলে বাধ্যকতা করেছিল বাংলাই তোমার শিখতে হবে, সেরকমটা যেন না হয়, বাংলাই তোমার শিখতে হবে। তুমি রাজ পরিবারের লোক, তুমি রাজার অন্দরমহলের লোক, তো বাংলা দিয়েই কথা কইতে, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই তো বাংলা এই ঠাকুর পরিবারের ভিতরে যারা পুরান প্রজন্মের লোক, আমরাও কিছুটা ছিটাফিটা পেয়েছি ওদের। আবার আমার কিছু ভাই বন্ধুরা আছে কখনো সুন্দর বলতে পারে,
কেন কি ওরা আগরতলাতে দীর্ঘদিন ধরে ছিল। আমার যখন আপনি মানে বড় হওয়ার সময়টাতে আমি বাইরে চলে গেছি, হয়তো ওই জায়গাতে আবার এইগুলি মানে ডিসক্রিমিনেশন যেমন না হয়, আমাদের রাজ্যের যে ছেলে মেয়েরা ডিসক্রিমিনেশন যেমন ইংলিশে হোক, যারা ইংলিশে চায় ওদেরকে প্রাধান্য দেওয়া হোক, যারা বাংলাতে চায় ওদেরকে প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, আপনি যেহেতু ইউআইএফ এর সভাপতি তো পদে আছেন, বর্তমান সময়ে আপনাদের যে আইডিওলজি, অপরদিকে আপনাদের যারা অপোনেন্ট আছে তাদের মানে আলাদা রাজ্যের যে দাবি করছে, দাবি উঠছে সেই স্লোগান নিয়ে এখন রুলিং পার্টিতেও আছে, আপনার কি মনে হয় যে আপনাদের যে সংকট, রাজনৈতিক সংকট চলছে এখন, সেটাকে কাটিয়ে উঠতে পারবে আগামী দিনে? অ্যাকচুয়ালি উমাশঙ্কর বাবু, রাজনৈতিক সংকট আমাদের চলছে না, রাজনৈতিক সংকট চলছে ওদের। যেমন আইপিএফটির স্লোগান কি ছিল? ত্রিপুরাল্যান্ড। ত্রিপুরাল্যান্ড কি সত্যিই বাস্তব করা যায় ত্রিপুরা রাজ্যের? না, সংবিধানে তো আছে, সংবিধানে তো দাবি করা যায়, সংবিধানে তো অনেক কিছুই দাবি করা যায়, অনেক কিছু দাবি করা যায়, কিন্তু দাবিটা তো মানানসই হতে হয়। ডাইভোর্স যে শব্দটা, ডাইভোর্স শব্দটা এটা কিন্তু সংবিধানে আছে, কিন্তু আপাতত কি ডাইভোর্সটা ভালো? ডাইভোর্সটা ভালো? ভালো না। সংবিধান যে যে রাজ্যগুলিকে আলাদা রাজ্য হিসেবে চিহ্নিত করেছে, এটা আগেও বলেছে, তাও আমি বলছি, ছত্তিশগড় হয়েছে, আসাম থেকে ভেঙে ভেঙে অনেকগুলি, অরুণাচল প্রদেশ হয়েছে, নাগাল্যান্ড হয়েছে, মিজোরাম হয়েছে, এরকম অনেক রাজ্য হয়েছে। ওইগুলি, এইসব রাজ্যগুলির পরিকাঠামো ছিল হওয়ার, কিন্তু ত্রিপুরা রাজ্যের যেভাবে 10,000 বর্গ কিলোমিটার ছোট্ট একটা রাজ্য, এই রাজ্যটাকে যদি ভাগ করে আর থাকবেটা কি? এর মানে সংবিধান থাকলেও ত্রিপুরা রাজ্যের পরিবেশটা যেহেতু, ভৌগোলিক অবস্থাটা যেহেতু সেই রকম পরিবেশে না, তার জন্য আপনি অবাস্তব বলছেন। আমি অবাস্তব বলছি, এবং ওটা হবে না। এবং আইপিএফটির দাবি করেছে, আইপিএফটি বিজেপির সাথে আছে, বিজেপি কি বলছে? বিজেপি বলছে না, আমরা ত্রিপুরাল্যান্ড হবে না, আইপিএফটির ত্রিপুরাল্যান্ড হবে না বলে দিয়েছে। মানে এটা অবাস্তব, স্বপ্নের জগতে মানুষকে ভাসানো। আর এই ত্রিপুরা রাজ্যের ভিতরে যেই জিনিসগুলি আছে, এই জিনিসগুলিকে ব্যবহার করা উচিত এখন সঠিকভাবে। পাহাড়, পর্বত, সমতল, সবগুলিকে সঠিকভাবে যদি ব্যবহার করি, আমরা জাতি উপজাতি যারা আছি ভালো করে যদি ইউজ করি, এই 10,000 বর্গ কিলোমিটারকে আমার মনে হয় আমরা আরো সারপ্লাস তৈরি করে আমরা আমাদের অন্যান্য রাজ্যগুলিকে আমরা দিতে পারবো, সাহায্য করতে পারবো। যদি ত্রিপুরা রাজ্যে সেইভাবে তো আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার এগোচ্ছিল, আস্তে 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 করে এগোচ্ছিল, বিদ্যুৎ স্বনির্ভরশীল হয়েছিল, এবং কৃষিতে ভারতবর্ষের ভিতরে একটা ভালো জায়গাতে এসছিল তখনকার সময়, 18 আগে মৎস্য চাষে ভারতবর্ষের ভিতরে একটা ভালো জায়গাতে এসেছিল। বিদ্যুৎ, যে ত্রিপুরাতে কারেন্ট চলে যেত, বিদ্যুতের কথা যেহেতু আপনি উল্লেখ করলেন, বর্তমানে দেখছি যে স্মার্ট মিটারের নামে একটা আকাশ ছোঁয়া বিল আছে, কি বলবেন সে বিষয়ে? অ্যাকচুয়ালি তো ভারতবর্ষের ভিতরেই তো এখন ডিসক্রিমিনেশন চলছে, বেবিচারি চলছে। প্রধানমন্ত্রী এক কথা বলে, মুখ্যমন্ত্রী এক কথা বলে। প্রধানমন্ত্রী বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিল, পাইনি। এইখানে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বছরে 50,000 চাকরি দেবে বলেছিল, কোথায় দেয়নি। মিস করলে চাকরি দেবে, দেয়নি। তো স্মার্ট মিটারের ব্যাপারটা হয়েছে সেম।
স্মার্ট মিটার চালু করেছে সরকার, ফায়দা ফায়দা হবে কার? ফায়দা হওয়ার কথা আপামর জনগণের, কিন্তু আসল ফায়দাটা কার কার করাচ্ছে? আদানির ফায়দাটা করাচ্ছে। পাঁচ স্মার্ট মিটার যে তৈরি করছে ওদের ফায়দা করাচ্ছে। আর যে আম জনতা, আপনারা তো পত্র পত্রিকায় ডেলি দেখছেন কি করে বাড়ছে বিল। হ্যাঁ, একটা মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলি যারা যারা বেতনের উপর নির্ভরশীল, দিয়ে দিচ্ছে না, বেতন বৃদ্ধি হচ্ছে না, তারপরে যে স্মার্ট মিটার, দৈনন্দিন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, তারপর স্মার্ট মিটারের মাধ্যমে ইলেকট্রিক বিল মানে আকাশ ছোঁয়া। যে স্মার্ট মিটার বিজেপির যে ওইখানে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলার প্রেসিডেন্ট বিরোধিতা করছে, আর ত্রিপুরার ভিতরে ত্রিপুরার বিজেপি প্রেসিডেন্ট এবং মুখ্যমন্ত্রী প্রচার করছে স্মার্ট, মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমাদের যে মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, প্রচার করছে স্মার্ট মিটার লাগানোর জন্য। স্মার্ট মিটার নাকি ঠিক লাগাবেই, বাড়াবেই। কেন এই দ্বিচারিতা, কি মনে হয়? দ্বিচারিতা কমিশন বাণিজ্য চলছে প্রতিনিয়ত। তো পত্রিকা খুললেই দেখতে পারবেন মন্ডলে মন্ডলে লাগালাগি, নেতায় নেতায় লাগালাগি, মন্ত্রী লাগালাগি, প্রাক্তন বর্তমানকে চিনের সাথে লাগালাগি, এইগুলির লাগালাগি, এবং সব লাগালাগির মাঝে চলছে কমিশন বাণিজ্য। এই কমিশন বাণিজ্যের ফল হচ্ছে এই স্মার্ট মিটার, এবং এই স্মার্ট মিটারের মাধ্যমে আপামর যে জনগণ, সিধা সাদা মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমিক, ওদের পেট কাটা। খালি মিডল ক্লাস না, মিডল ক্লাসের সাথে তারাও জড়িত স্মার্ট মিটারের মাধ্যমে, এবং ওদের পেট কাটবে আগামী দিন। এবং এটা বন্ধ করা উচিত। স্মার্ট মিটার এটা হচ্ছে স্মার্ট বাটপারি, সোজা কথা। স্মার্ট বাটপারি করছে আমাদের সাথে, যে বাটপারি ওরা, আমি যেটা বললাম, চাকরি বাকরির ক্ষেত্রে করে এসছে, ঠিক স্মার্ট বাটপারি করছে। আচ্ছা, স্কুলের অবস্থাটা কি ত্রিপুরা রাজ্যের? কি অবস্থা আপনি কোন? বেহাল অবস্থা। একবারও একটা কথা কয়? ডেইলি প্রতিনিয়ত 2018 নির্বাচনের পর থেকে যখন আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তখন থেকে আমরা দেখি কচিকাঁচা বাচ্চারা রাস্তায় বেরোয়, তাদের সাথে সাথে বাচ্চাদের মা বাবারাও শিক্ষকের জন্য ধর্ণা দিচ্ছে। স্কুলের পরিকাঠামোর ভিতরে যা পরিকাঠামো ছিল, পরিকাঠামোগুলো নষ্ট হয়ে গেছে। বেঞ্চ নেই, চেয়ার নেই, লাইট নেই, ফ্যান নেই, মানে ছাদ নেই। এই পরিবেশে পড়াশোনা করবে কি করে? এগুলি নিয়ে তো মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী আবার শিক্ষামন্ত্রী, ওনার মুখে তো কোনো কথা নেই। হ্যাঁ, অনেক জায়গাতে আমরা দেখি খুঁটি নেই বিদ্যুতের, বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটি বানানো হয়েছে। এইগুলি তো সংস্কার কোনো দেখছি না আমরা। এই চলছে ত্রিপুরা রাজ্যে। এবং আমরা ত্রিপুরা রাজ্যের ভিতরে যে পরিবেশ আমরা দেখেছি, বিগত দিনের একটা মিলের পরিবেশ, ঐক্যর পরিবেশ আমরা দেখেছি, সেটাও আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে, নষ্ট হয়ে গেছে। ওরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, আমি তো দেখছি খালি বিজেপির নেতা মন্ত্রীদেরই বিকাশ হচ্ছে, আর আপামর জনগণ আছে, ওদের বিকাশ আর কিছু হয়নি। ভয়ের পরিবেশ হচ্ছে। প্রথমে লোভের পরিবেশ হয়েছিল, লোভ দেখিয়েছিল 299টা, এখন ভয়, বিরোধীদের উপর আক্রমণ থেকে শুরু করে যারা যে অংশের মানুষ বুঝতে পারছে কি এখন একটু প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ করলে আক্রমণ। কোনো অংশের মানুষ বাদ নাই, লয়ার বাদ নাই, উকিল বাদ নাই, পুলিশ বাদ নাই, ডাক্তার বাদ নাই, ইঞ্জিনিয়ার বাদ নাই, শিক্ষক বাদ নাই, শ্রমিক, কৃষক, দিনমজুর কেউ বাদ নাই, সবার উপর আক্রমণ চলছে। পত্রপত্রিকায় খুললেই দেখবেন শিক্ষককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে হসপিটালে ভর্তি, হসপিটালে ডাক্তার কেস নেয় না, হসপিটাল থেকে থানাতে নিয়ে আসে, থানাতে কেস লেখে না, পরের দিন ছেড়ে দেয়। রাস্তায় মানে রাস্তায় যেতে যেতে মরে যায়। এই তো চলছে ত্রিপুরা রাজ্যের, মানে একটা অপসংস্কৃতি, ভয়ের পরিবেশ। বামফ্রন্টের আমলে কি এরকম রাজনৈতিক সংঘর্ষ হতো না? বামফ্রন্টের আমলে
রাজনীতিক সংঘর্ষ বামফ্রন্টের আমলে রাজনীতিক সংঘর্ষ হতো না। বামফ্রন্টের আমলে পরিবেশ ছিল অন্যরকম, প্রতিবাদ করার পরিবেশ ছিল। রাস্তার ভিতরে আমি দেখতাম যখন যাই, রাস্তার ভিতরে কংগ্রেসের বন্ধুরা নির্দ্বিধায় ওরা মিছিল মিটিং করতো। তারাই শ্রোতা। ওদের পার্টি অফিসে কোনোদিন আগুন লাগায়নি। আপনারা দেখেছেন কোন সময় কংগ্রেসের সিপিএম আমলে কংগ্রেসের রাজ্য দপ্তরে আগুন লাগাতে কোনোদিন দেখেছেন? কোনোদিন তো আপনারা শুনেননি। কংগ্রেস আমলে কোন মিছিল যাচ্ছে কংগ্রেসীদের এখানে আক্রমণ করেছে কোনোদিন শুনেছেন? বামফ্রন্টের আমলে কংগ্রেস ভবনে আক্রমণ আপনারা শুনেছেন? কোনো নেতা, কোনো মন্ত্রী ওইখানে গিয়ে মাতব্বরি করেনি। প্রশাসনের মতন চলার যে একটা নিয়ম ছিল, ওই নিয়মটা পালন করতো। এখন তো দেখলে দেখা যায় সব মন্ডল নেতারা এখন প্রশাসনের ক্ষেত্রে এএসআই, ওসি, ডিএসপি, ডিআইজি সব মন্ডল থেকে শুরু করে রাজ্যের বিজেপি নেতৃত্বরা ওরাই সব চালাচ্ছে। এবং এক অংশের যে প্রশাসনের যে বিক্রি হয়ে যাওয়া ব্যক্তিত্বরা আছে ওদের পদলোহন করছে আমরা দেখছি। তাই তো প্রশাসন এখন নড়চড়। আর ভয়ের পরিস্থিতি আমি বলছি, ত্রিপুরা রাজ্যে কখন শুনেছেন বিগত দিনে ঘন ঘন দাঙ্গা হওয়া? গন্ডাছড়ার দাঙ্গা, পেকুয়াছড়ার দাঙ্গা, তারপর ধর্মনগরের কদমতলা, এইগুলি কেন হচ্ছে? মানুষের বাস্তবে মানুষের যে প্রবলেম, যে সমস্যায় রয়েছে, এই সমস্যাগুলি ভুলিয়ে দিয়ে একটা অন্য পরিবেশ, দাঙ্গার পরিবেশ করে তুমি এই পরিবেশের ভিতরে তুমি নিজেকে সীমাবদ্ধতা রাখো, তোমার অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা তুমি করতে পারো না। তাতে গন্ডাছড়ার ভিতরে 60টা পরিবারের আক্রান্ত হয়েছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে। পুলিশ আক্রমণকারীদেরকে আটকাচ্ছে না। হ্যাঁ, আক্রমণকারীদের আটকাচ্ছে না পুলিশ। এই তো প্রশাসন চলছে। আমরা এই ধরনের যে জিনিস আমরা কখনো দেখিনি, কখনো উপলব্ধি করিনি আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। এই যেগুলি আমরা দেখছি, এখন আমার ভয় লাগে কি আমাদের আগামী প্রজন্ম কি করে চলবে, কি করে বাঁচবে ওরা। আপনি এডিসি থেকে শুরু করে সমতল, চাকরির অভাব, রাস্তাঘাটের জন্য মানুষ চলাফেরা করতে পারছে না, প্রত্যেকদিন রাস্তা অবরোধ হচ্ছে, পাহাড়ে জলের অভাব, সমতলেও জলের অভাব অনেক জায়গাতে, শৌচের অবস্থা, কৃষি ব্যবস্থার ভিতরে শৌচ, জলের অবস্থা সঠিকভাবে পর্যাপ্ত পাচ্ছে না কৃষকরা, রেগার মজুরি ঠিক মতন পাচ্ছে না রেগা শ্রমিকরা, এবং স্কুল এডিসি থেকে শুরু করে আমাদের সমতলেও স্কুলের বেহাল দৃশ্য, যে কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি, একজন শিক্ষক পুরো স্কুলকে পরিচালনা করছে। এরকম কি ছিল বিগত দিনে বাম আমলে? এরকম ছিল না, এরকম ছিল না। বাম আমলে স্কুল হয়েছে, শিক্ষক নিয়োগ হয়েছে, চাকরিজীবীর বৃদ্ধি হয়েছে। এই আমলে চাকরিজীবীর সংখ্যা এগুলি হ্রাস পেয়েছে। এই আমলে চাকরিজীবীদের যে সংখ্যা হ্রাস পেয়েছে, এবং প্রায় এখন বর্তমান পরিস্থিতিতে প্রায় 50,000 যুবক যুবতীদের শিক্ষিত বেকার যুবক যুবকদের জন্য কর্মসংস্থান রয়েছে সরকারি ভাবে, খালি এগুলি পূরণ করছে না সরকার। 5 লাখের উপরে শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছে ত্রিপুরা রাজ্যে, ট্রাইবেল নন ট্রাইবেল বোথ। ওদের জন্য বিজেপি বলুন, ত্রিপুরা মাথা বলুন, আইপিএফটি বলুন, কেউই ওদের জন্য কথা বলছে না, বলে না। একমাত্র আমরা বামপন্থীরা বলি, আমরা রাস্তায় নামি, আমরা আক্রান্ত হচ্ছি। আমার মনে হয় আমরা বামপন্থীরা গেছে 7.5 বছর ধরে যেই নরপিচাস আক্রমণের শিকার হয়েছি,
দ্য দ্য রেইন অফ টেররের যে সম্মুখীন হয়েছি, এটা যদি আজকের দিনের যে নব্য বিজেপিরা যদি এই আক্রমণ পায়, আমার মনে হয় না ওরা ঝন্ডা নিয়ে রাস্তা দাঁড়াবার জন্য সক্ষম হবে, থাকতো আমাদের মতো। আমাদের কাজ, আমরা মানুষের জন্য চিন্তা করি, মানুষের জন্য লড়াই করি, আমরা সত্য কথা বলি, বাস্তব কথা মানুষের কাছে তুলে ধরি এবং মানুষকেই বিচার করার জন্য আমরা মানুষের কাছে ছেড়ে দিই। কিন্তু এই যে ভয়ের পরিস্থিতি, এই ভয়ের পরিস্থিতিকে ঠিক করার জন্য আমরা যেভাবে প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি, এটা যদি ঠিক না করে আগামী দিন হয়তো এই ভয়ের পরিবেশও কেউ আমরা অতিক্রম করব, বাধ্য হব। এবং আরেক দিক দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের যে কর্মসংস্থানের অভাব, আমি সবকিছু বলেছি, আরেকটা স্কেয়ারসিটি তৈরি হচ্ছে আমাদের রাজ্যের, যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের অভাবে ওরা এখন অন্য একটা পথে যাচ্ছে, যেটা হচ্ছে ড্রাগ এডিকশন, ফ্রাস্ট্রেশনে। এবং এইটাকে রোখার জন্য আমরা সিরিজ অফ কর্মসূচি নিয়েছি, আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ ত্রিপুরা রাজ্যের বুকে। আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের ভিতরে যে শাসক দলের লোকেরা এই ড্রাগসের ব্যবসাতে মানে কম্পিটিশন চালাচ্ছে, কে কার আগে এই ব্যবসা বিস্তার করবে। হয় এডিসি এলাকা, হয় নন এডিসি এলাকা, অলিতে গলিতে চকলেট বিস্কুট মুড়ির দোকানের মতন এখন এলাকাতে এলাকাতে ড্রাগসের ব্যবসা হচ্ছে। এবং এই ড্রাগসের ব্যবসা যারা করছে তাদেরকে এক মানে বিজেপির শাসক দল এর নেতা নেতৃত্বরা নিঃস্বভাবে ওদেরকে সাহায্য করছে। এবং এই যারা ব্যবসায়ীরা ড্রাগসের ব্যবসা করে, যে ব্যবসায়ীরা লাভ করছে, লাভের থেকে কাটমেনি মন্ডলে দিচ্ছে, সমতলের শাসক গোষ্ঠীকেও দিচ্ছে। তো ফলে সমাজের যে আগামী দিনের যে ভবিষ্যৎ আমাদের, এই ভবিষ্যতের যে এই অবস্থা আমাদের রাজ্যে, এই অবস্থাকে যদি অতি শীঘ্রই এটাকে আটকানো না যায়, এই রোগ, এই ডিজিজ কার বাড়িতে কখন ঢুকবে কেউ বলতে পারে না। এটা একটা মারাত্মক রোগ, যেই রোগকে বড়াবা দিচ্ছে শাসক দল। এই রোগটাকে নির্মূল করতে চাইছে না ওরা নিজের স্বার্থে, আমি বুঝতে পারছি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আপনাকে, সামনে আগামী 2026-এ তৃতীয় এডিসি নির্বাচন, বর্তমানে তো আপনাদের মানে এডিসি এর একটা শূন্য, আপনাদের বামপন্থীরা, কি মনে হয় 26-এ কি পরিবর্তন ঘটাতে পারবেন আপনারা? দেখুন মহাশঙ্কর বাবু, পরিবর্তনের জন্য তো আমরা আজকের থেকে লড়াই করছি না, অনেকদিন ধরেই লড়াই করছি। পরিবর্তন তো নিশ্চয়ই হবে, পরিবর্তন নিশ্চয়ই হবে। এবং এই পরিবর্তন, আমরা তো রাস্তায় আছি, এই পরিবর্তনের যে কান্ডারি হবে কিছুদিনের ভিতরে এডিসির, এই পরিবর্তন হবে, এই কান্ডারি হবে জনগণ হবে প্রথম কান্ডারি। এর ফলস্বরূপ তিপ্রামথার দ্বিচারিতা, মিথ্যাচারিতা, প্রবঞ্চনা থেকে দেখে ট্রাইবেল পিপলস বুঝে গেছে এই যে থানসার যে লাভ,
লাভ প্রদ্যুৎ বাবু এবং প্রদ্যুৎ বাবুর আষ্টেপৃষ্ঠে যারা ঘুরছে ওরাই লাভবান হয়েছে। বাদ বাকি ত্রিপুরা রাজ্যের যে 14 লক্ষ ট্রাইবেল পিপলস রয়েছে, জনজাতি মানুষ রয়েছে, উপজাতি অংশের মানুষ রয়েছে, তারা আগের জায়গাতে আছে। আমার মনে হয় না, আগের থেকেও খারাপ হয়ে গেছে। না, তারা তো বরাবরই দাবি করে এসছেন তারা তিপ্রাসা জনগণের আগামী ভবিষ্যতের জন্য আন্দোলন করছে, তার জন্য কাজ করছেন। তাহলে তো প্রথমে আমি জিজ্ঞেস করব কিসের আন্দোলন? তোমাদেরকে তো ত্রিপুরা রাজ্যের তিপ্রাসারা 2021-এর নির্বাচনে জয়ী করেছে। যাও, এডিসি ক্ষমতাতে তোমাদেরকে আমরা বসিয়েছি, তোমাদেরকে গ্রেটার রেসপন্সিবিলিটি দিয়েছি। তোমরা এডিসি বিজেপি আসার পর নষ্ট হয়ে গেছে, যে এডিসি কে ভালো করার জন্য তুমি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছো ট্রান্সপারেন্সি আনবে, এই এডিসিটাকে আরো শক্তিশালী করো, আরো মজবুত করো। কোথায় তোমার ট্রান্সপারেন্সি? কোথায় তোমার মজবুত? কি করেছো তুমি এডিসিতে? কি ভরসা তোমার? এডিসির ভিতরে তো চাকরি নিয়োগ, দুর্নীতি, স্মোক হাউস কেলেঙ্কারি, পেনশনার্সদেরকে পেনশন দিতে পারে না ঠিক মতন, বন্ধ। সব দীর্ঘদিন চাকরি করছে, এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকে প্রায় 1.5 বছর ধরে 1.5 বছর ধরে পেনশনে এসছে, পেনশন পাচ্ছে না। কি করে চলবে ওদের পরিবার? সরকারি কর্মচারীরা যারা কাজ করছে, মাসের প্রথমে বিগত বামফ্রন্ট আমলে বেতন পেত 1 তারিখ 2 তারিখ, এখন বেতন পায় না। এই যে এডিসিটা তো মাফিয়াদের রাজত্ব চলছে এখন। এডিসিটা মাফিয়ারা রাজ করছে। এডিসির আমরা তো সব জানি। এই যে এডিসির এমডিসিরা, তাদের পোর্টফোলিও আমাদের কাছে আছে। ওরা কোথায় থেকে এসছে, ওদের কি ছিল, ওরা এখন কি আছে, মানে কোথা থেকে কি হয়েছে, কোথা থেকে কি হয়েছে। বড় বড় গাড়ি, বাড়ি, এসি, আগরতলাতে জায়গা কিনা, এটা মানে সোজা পথে আমার মনে হয় না এটা সম্ভব। আজকে এডিসিতে যা চলছে, যে কমিশন বাণিজ্য, এই তো আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, করবুকের মাননীয় বিধায়ককে কত টাকা কমিশন হিসাবে দিচ্ছে। এটা তো আমরা বামপন্থীরা বলছি না, ডিওয়াইফ বলছি না, বা সিপিএম গণমুক্তি পরিষদ বলছে না, এটা তো তথ্য সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। কমিশন খালি এটা কি এই জায়গা করব? প্রতিটা বিভাগ, প্রতিটা জোনাল, সাব জোনালে, প্রতিটা পঞ্চায়েতে, প্রতিটা ভিলেজ কমিটিতে বিজেপি বলো, মথা বলো, এই জিনিস চালিয়ে যাচ্ছে। এইটার থেকে যদি রক্ষা পেতে হয় আগামী প্রজন্মের, আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষার হাল পুনরায় যদি তুমি ঠিক করতে চাও, জাতি উপজাতির ঐক্য যদি ঠিক করতে চাও, তোমরা যদি উপজাতির বিকাশ চাও, তোমরা যদি ত্রিপুরার ভিতরে জবল্যান্ডের পরিবেশটা, জবল্যান্ড, আমি ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলি না। এই যে বারে বারে উঠে আসছেন বা সময় উঠে আসছেন আলাদা স্টেট বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেটাকে আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন? নেভার, নো নেভার। ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা দুটোই একটা মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যাচার। আমি এটাকে কোনো সময় সমর্থন করিনি, করবও না। আমি যেটা বিশ্বাস করি, আমরা যেটা বিশ্বাস করি, আমরা যেটা চাই, আমাদের ধারাবাহিক যে আন্দোলন যে করে এসেছি এবং চলছে, যার জন্য আমরা বিশ্বাস করি জব ল্যান্ড, এডুকেশন ল্যান্ড। আমরা জব এবং এডুকেশনের উপরে আমরা বেশি গুরুত্ব দিই, মাহিত্য দিই। কেন? মানুষ যদি ল্যান্ডের ভ্যালুই না বুঝে, তুমি ল্যান্ড নিয়ে কি করবে?
আগে তুমি শিক্ষিত হও, শিক্ষিত হওয়ার পর শিক্ষিত যুবক যুবতীদের জন্যে কর্মসংস্থান দাও। এই কর্মসংস্থানের জন্যে আমার সে কাজ করতে হবে। এই কাজের জন্যেই এই কাজ করার জন্যেই আমরা রাস্তায় বিগত দিনেও আমরা লড়াই করেছি, এখনো লড়াই করছি, আগামী দিনেও লড়াই করব। আমরা প্রতিশ্রুতি দেই, আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে কি বামপন্থীরা যদি ক্ষমতায় আসে আগামী দিন, এডিসিতে বলুন, আমাদের রাজ্যেই বলুন, তো আমরা জব ল্যান্ড এবং এডুকেশন ল্যান্ড এই ত্রিপুরাতে করার আমরা উদ্যোগ নেব। আমরা চাই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটুক কাজের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। ওদের হাসিটা যেমন মিথ্যেচার এবং স্বপ্নের জগতে যেমন ভাষ্যমান না থাকে, বাস্তবগত যেমন হয়। এই আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা রয়েছে আমাদের ত্রিপুরার উপজাতি অংশের এবং অউপজাতি অংশের মানুষের জন্য।